আজ আপনাদের এমন একটি সত্য সফলতার গল্প শোনাবো যার পেছনের কষ্টের গল্পটা হয়তো আপনার কল্পনাকেও হার মানাবে। একজন 4বার অলিম্পিক জয়ী রেসার সো ওয়াউই তার জীবনের গল্প এটি। আপনার আমার কথা অথবা কণ্ঠ নাই ভালো লাগতে পারে, কিন্তু জীবনকে পরিবর্তন করার জন্য হলেও এই মুভিটি অথবা গল্পটি একবার হলেও দেখা উচিত। কথা দিচ্ছি আপনার সময় নষ্ট করব না। তো চলুন জেনে আসি একটি সফলতার পেছনের সীমাহীন কষ্টের গল্প। মুভি শুরুটা হয় খুব টানটান উত্তেজনার মধ্যে দিয়ে। বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম, 90,000 দর্শক সেখানে উপস্থিত। প্যারা অলিম্পিকের ফাইনাল আজ। একটি ছেলে জুতো পরে রেডি হচ্ছে। কোচ পেছন থেকে বলে, উঠে দাঁড়াও, সময় এসেছে। প্রতিযোগী নাম্বার 1615 সো ওয়াউই, যার জীবনের সত্য গল্প আমরা জানতে চলেছি। প্যারা অলিম্পিক হচ্ছে প্রতিবন্ধীদের অলিম্পিক। আজ ছিল তার ফাইনাল। সো শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে, কিন্তু হঠাৎই সে তার কানের যন্ত্রটি খুলে ফেলে। সেটি মাটিতেই পড়ে থাকে। তার কাছে চারদিকে একদম নিস্তব্ধ হয়ে যায়। আর তখন ফাইনাল হুইসেলটিও বেজে ওঠে। আর ঠিক এখান থেকেই ঘটনা চলে আসে সো যেদিন এই পৃথিবীতে প্রথম এসেছিল। সোর পৃথিবীতে আগমনী কান্নায় চারদিক মুখরিত। সোয়ের মা অন্ধকার রাতে তার সন্তানকে বুকে চেপে ধরে দৌড়াচ্ছিল, কিন্তু সোয়ের কান্না এক মুহূর্তের জন্য থামেনি। এগোলি সেগোলি করে সোয়ের মা একসময় হসপিটালে পৌঁছায়। 1981 সালের একটি সকাল। সোয়ের মা বাইরে অপেক্ষা করছিল। সোকে এখানে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণ পর ডক্টর সোয়ের মা নানাকে ডেকে পাঠায়। ডক্টর খুব ভারাক্রান্ত মন নিয়ে তাদেরকে জানায় সোয়ের এক ধরনের জন্ডিস হয়েছে, যার ফলে তার ব্রেনের সাথে বডির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সো হয়তো কখনোই হাঁটতে পারবে না, এমনকি তার বেড়ে ওঠাটাও আর 5টা বাচ্চার মতো হবে না। আর সোকে যদি আমরা এখনো বাঁচাতে চাই, ওর একটি অপারেশন প্রয়োজন। মা নানা দুজনে এক বাক্যেই রাজি হয়ে যায়। সোয়ের অপারেশন শুরু হয়। এর পরের ঘটনা চলে যায় 1985 সালে। সোয়ের মা সোকে নিয়ে সে ডক্টরের কাছে আবারও এসেছে। ডক্টর এবার তাদের আরো একটি খারাপ সংবাদ দেয়। যেহেতু সোয়ের ব্রেনের সাথে বডির কন্ট্রোল নেই, তাই তারা পরীক্ষা করে দেখেছে সো আসলে মাত্র 20% কানে শুনতে পায়। তাই সোকে শুনতে হলে তার কানে মেশিন লাগাতে হবে। সোয়ের কানে ফাইনালি মেশিন লাগানো হয়। সো আর তার মা হংকং এরই একটি বস্তিতে থাকে। সো সবসময় নিচে খেলতে থাকা তার বয়সী বাচ্চাদের খেলা দেখতো, তারা কিভাবে দৌড়ায়। সো হাতের আঙুলের ইশারায় সেগুলো দেখাতো। মা এটা দেখতে পান, আর ছেলের দিকে তাকিয়ে তার দু চোখ পানিতে ছলছল করছিল। সোয়ের মা একটি ফ্যাক্টরিতে চাকরি করত। যেহেতু সোয়ের দেখাশোনার জন্য কেউ নেই, তাই সবসময় সে তার সাথে করেই সোকে নিয়ে আসতো, যেটা কিনা ওই ফ্যাক্টরির ম্যানেজারের একদমই পছন্দ না। সে অনেক বকাঝকা করতে থাকে। সোয়ের মা সন্তানের জন্য সবকিছুই মুখ বুঝে সইত। হঠাৎই সোয়ের মা লক্ষ্য করে সোকে যেখানে সে রেখেছিল সেখানে সো নেই। সে চারদিকে সোকে খুঁজতে থাকে, আর তখনই আড়াল থেকে সো হেসে ওঠে। সে আসলে কাপড় দিয়ে নিজেকে পেঁচিয়ে রেখেছিল। সোয়ের মা খুবই রেগে যান, বলে এমনিতে তো হাঁটতে পারিস না, আর কত জ্বালাবি তুই আমাকে। বাচ্চা ছেলে সো মায়ের মুখের দিকে ফ্যাল চোখে তাকিয়ে থাকে। মা এবার সোকে কোলে নিয়ে একটি মেশিনের উপরে বসিয়ে দেয়, আর মেশিনটা স্টার্ট করে দেয়। আর সে কাঁদো কাঁদো গলায় বলে, সো উঠে দাঁড়াও, হাঁটো। কিন্তু সোয়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। মেশিনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সোয়ের মা চিৎকার করে বলে, সো উঠে দাঁড়াও, তোমাকে হাঁটতেই হবে। কিন্তু কোনো লাভ হয় না। একদম শেষ মুহূর্তে মা মেশিনটা অফ করে দেয়, আর সে কান্নায় ভেঙে পড়ে। ছেলেকে নিয়ে যুদ্ধ করতে করতে ক্লান্ত সে অনেক কাছেই মাটি, কিন্তু হঠাৎই তার চোখ দুটো আটকে যায়। সো পাশেরই একটি রেলিং ধরে দাঁড়ানোর চেষ্টা করছে, আর সে ধীরে ধীরে দাঁড়িয়ে যায় নিজের পায়ে। সে এক পা দু পা আগানোর চেষ্টা করছে। বাচ্চা ছেলে সোয়ের মুখে হাসি, কারণ সে তার মায়ের কান্নার মানে জানে। মা এবার বাচ্চার দিকে এগিয়ে যায়, আর তার দুটি হাত বাড়িয়ে দেয়। সো এক পা দু পা করে মায়ের কাছে আসে। মা তাকে জড়িয়ে ধরেছে, আর মা সোকে বলে, তোকে জীবনে অনেক কিছু করতে হবে। এর পরের দৃশ্যেই দেখা যায় সোকে স্কুলে ভর্তি করানো হয়েছে। মা সোকে নিজের নাম বলাটা খুব সুন্দরভাবে শেখাচ্ছিল, সো ওয়াউই। সো আস্তে আস্তে নিজের পায়ে হাঁটতে শিখে গিয়েছে। সো এর মা তার হাজবেন্ডকে বলে, এখন আমাদের উচিত আরো একটি বাচ্চা নেওয়া, কারণ আমাদের বয়স বাড়ছে। সো এর ভবিষ্যতের খেয়াল রাখার জন্য হলেও ওর একটি ভাই বোন প্রয়োজন। আর এর পরের দৃশ্যটা চলে যায় কয়েক বছর পরে। সো এর ছোট একটি ভাই হয়েছে। সো আর তার ছোট ভাই একই স্কুলে পড়ে। সো এখন তার মাকে কাজে অনেক হেল্প করে। সে তাদের কলোনির মধ্যে লটারির টিকিট বিক্রি করে, আর লাভের টাকাগুলো সে সবসময় তার মাকে দিত। আজও সে একই কাজ করছিল, কিন্তু তখন সেখানে কিছু বখাটে ছেলে আসে, আর সোকে বকাঝকা করতে থাকে। তারা সোয়ের কাছ থেকে তার টাকাগুলো ছিনিয়ে নেয়। এটা দেখে সোয়ের ছোট ভাই তার মাকে ডেকে নিয়ে আসে। সোয়ের মা তাড়াহুড়া করে বাইরে আসে, আর সে তার ছেলেকে
ছেলেকে ডাক দেয়। সো এর চোখ যায় তখন ওই টাকার দিকে। সো ওই টাকাটি একটি টান দিয়ে দেয় এক ভোঁদৌড়। সো এর মা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, তার ছেলে তো ভালোভাবে হাঁটতেই পারে না। সেই সো এখন শুধুমাত্র দৌড়াচ্ছে না, বরং অন্য স্বাভাবিক বাচ্চারা এখন তার পিছে ছুটে পারছে না। তারা কোনোভাবেই সোকে ধরতে পারে না। মা চিৎকার করে সোকে বলতে থাকে আরো জোরে দৌড়া। সো দৌড়াতে দৌড়াতে তার মায়ের পিছে এসে দাঁড়িয়েছে। মা ওই ছেলেগুলোকে বাধা দেয়। পরের দৃশ্যেই দেখা যায় মা সোকে নিয়ে একটি প্রতিবন্ধীদের রেসের স্কুলে এসেছে। সে তার ছেলেকে এখানে ভর্তি করাতে চায়, কিন্তু এখানে ভর্তি হতে হলে 14 বছর বয়স হওয়া লাগবে। কিন্তু সোয়ের বয়স 13 বছর। তাই দায়িত্বে থাকা লোকটি সোকে ভর্তি করতে চাচ্ছিল না। তখন মা ওই লোকটির সাথে অনেক তর্ক বিতর্ক করে ফাইনালি সোকে সেখানে ভর্তি করায়। মা এবার সোকে নিয়ে সেই রেস ট্র্যাকে এসেছে। সেখানে সোয়ের মতো অনেকেই রয়েছে। তারা সবাই দৌড়ের প্রস্তুতি নিচ্ছিল। কোচ তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর সোয়ে সবকিছুই খুব অবাক চোখে দেখছিল। সবাই দৌড়ের জন্য প্রস্তুতি নিয়েছে আর সবাই একসাথে দৌড় দেয়। সো তাকিয়ে আছে। মা ঘুরে সোকে কিছু একটা বলতে যাচ্ছিল, আর তখনই সো ওই ছেলেগুলোর পিছু পিছু দৌড়াতে থাকে। মায়ের চোখে পানি। এইদিকে সো প্রাণপণে ছুটে চলেছে। অনেক পেছন থেকে এসে সে একে একে সবাইকে পেছনে ফেলছে। আর একসময় সে দ্বিতীয় হয়। রেস শেষ হয়ে গেলেও সোয়ের ছুটে চলা এখনো থামেনি। সে দৌড়েই যাচ্ছে। মা তাকে চিৎকার করে বলে সো আর দৌড়াতে হবে না, এখন থামো, রেস শেষ হয়ে গিয়েছে। আর সোয়ের এই বিষয়গুলো নজর কাড়ে কোচ ফংয়ের। সে সবকিছুই এতক্ষণ দেখছিল। সে এবার সোয়ের মায়ের কাছে আসে আর নিজের পরিচয় দেয়। কোচ ফং এখন থেকে সোকে ট্রেন করাবে। এ কথা শুনে সোয়ের মা অনেক খুশি হয়ে যায়। বাসায় ফিরে সোয়ের মা সোকে বুঝিয়ে বলে তোমাকে কাল থেকে দৌড়াতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। সো খুশি হয়ে বলে দৌড়াতে আমার ভালোই লাগে, এটা তো তেমন কোনো কঠিন কাজ না। ওই দিন রাত থেকে শুরু হয় সোয়ের ট্রেনিং। সো দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছে, কিন্তু কোচ তাকে বলে তোমাকে এখনো 7 বার রাউন্ড দিতে হবে। কিন্তু সোয়ের পা আর আগাচ্ছে না। সোয়ের মা তখন দৌড়ে সোয়ের কাছে যায় আর তাকে পানি খেতে দেয়। কোচ এটা দেখে কিছুটা রেগে যায়। সে যে সোয়ের মাকে বলে আপনি যদি এমন করতে থাকেন তাহলে সোর কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না, আর আপনি এখানে কখনোই ঢুকবেন না, এমনকি ট্রেনিং এর মাঝে আপনি আসবেনও না। যদি এটা মানতে পারেন তাহলে সোকে রেখে যান। সো একটি জায়গায় পানি খাচ্ছিল। সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে ছিল। মেয়েটি সোকে বলে কোচ ফংকে সিরিয়াস নেওয়ার দরকার নেই, সে একটু পাগল টাইপের, তুমি শুধু তার কথায় তাল মিলিয়ে যাবে, কিন্তু যা বলবে তা করবে না। সো বলে আপনিও কি কোচ ফং এর স্টুডেন্ট? মেয়েটি বলে না, আমি ওর ছোট বোন। আর কোচ ফং এর ছোট বোনের নাম হচ্ছে গিল। সো দূরে একটি ছেলেকে দৌড়াতে দেখতে পায়। সে খুবই সিরিয়াস। সো গিলের কাছে ছেলেটির বিষয় জিজ্ঞেস করে। গিল একই কথা বলে, সে অলিম্পিক জিততে চায়, তাই সেই রেস নিয়ে অনেক সিরিয়াস। ধীরে ধীরে সোয়ের সাথে গিলের খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কোচ ফং সেখানে আসে আর একে একে সবার ট্রেনিং বুঝিয়ে দেয়। কোচ এবার সোকে বলে 10টা রাউন্ড দিতে। সোয়ের তো চোখ কপালে উঠে যায়। তখন তার চোখ যায় গিলের দিকে। তার গিলের কথাগুলো মনে পড়ে। সে কোচের সাথে তাল মিলায়। সো রাউন্ড দিতে যায় ঠিকই, কিন্তু সে সেখানে চোরামি করছিল। সো ধীরে ধীরে হাঁটছিল। এটা দেখে কোচ তাকে ছাড়ি দেয় আর তাকে জোরে দৌড়াতে বলে। কিছুক্ষণের মধ্যে স্টেডিয়ামে বিদ্যুৎ চলে যায়। যে অন্ধকারে এসে কোচকে বলে আমার 10 রাউন্ড দেওয়া শেষ। কোচ তাকে বলে আমি যেটা দেখিনি সেটা হবে না, তুমি মাথায় লাইট লাগিয়ে আবার দৌড়াও। আর এইভাবেই চলতে থাকে সোয়ের প্র্যাকটিস। সো ওখানেরই একজন বন্ধুর সাথে বাড়ি ফিরছিল। সেই বন্ধু সোকে বলে তোমাকে নিয়ে কোচের অনেক স্বপ্ন, অলিম্পিক জেতার স্বপ্ন। গত বছর কোচ সহ আমরা 4 জন অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমাদের কিছু ভুলের কারণে আমরা অলিম্পিকে কোনো পুরস্কার পাইনি। আর কোচ এবছর থেকে আর অংশগ্রহণ করতে পারবে না। সে নিজের জায়গায় তোমাকে দেখছে। অলিম্পিকের ওই রেসটা মূলত 4 জন মিলে দৌড়াতে হয়, আর শেষে যে থাকে তাকে মূলত মেইন লড়াইটা লড়তে হয়। পরদিন কোচ লক্ষ্য করে সোয়ের আসলে ব্যালেন্স ঠিক নেই, যেটা কিনা অনেক ভয়ের কারণ। সে সোজা দৌড়াতে পারলেও আঁকাবাঁকা ট্র্যাকে সে দৌড়াতে পারবে না। কোচ ফং একটি মিটিং ডাকে। সেখানে সে একটি প্রস্তাব করে। সেটা শুনে সেই ছেলেটি যে সব থেকে ভালো দৌড়ায় সে খুবই রেগে যায়। ছেলেটি অনেক রেগে আছে। সে চিৎকার করে বলছে আমি এত কষ্ট করেছি আর ফাইনাল দৌড়টা ও দৌড়াবে, এটা অসম্ভব, আমি এই রেসের মধ্যে নেই। ছেলেটি রাগ করে সেখান থেকে চলে যায়। সো অনেক ভয় পাচ্ছিল। কোচ অনেক হতাশ হয়ে পড়েন। আর এরপর থেকে শুরু হয় সোয়ের ব্যালেন্স ট্রেনিং। সেই ট্রেনিং ঘরে এবং বাইরে সব জায়গায় চলতে থাকে। ওই দিন রাতের বেলা মায়ের ঘুম ভেঙে যায় সোয়ের কান্নায়। সে সোকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সো বলে মা আমি পারছি না। মা সোয়ের মধ্যে আত্মবিশ্বাস জোগায়। পরদিন থেকে মা সোকে নিয়ে নিজে বের হয় ট্রেন লাইনের পাশে দৌড়ানোর জন্য। সে নিজের মতো করেই ছেলেকে সাহায্য করছিল। ভালো ভালো খাবার থেকে শুরু করে উঁচু উঁচু সিঁড়ি পাওয়া সকল কাজেই মা সোয়ের সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন। আর যার ফলাফল সো ধীরে ধীরে ব্যালেন্স করতে শিখে গিয়েছে। সে এখন ট্রেনের সাথে সমান তালে দৌড়ায়। সো এখন নিজেকে আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে।
করেছে, তাই কোচ তার আরো একটি পরীক্ষা নিতে চায়। সো দৌড়াতে শুরু করে। সো ফিনিশ লাইন শেষ করে, তারপর সে দৌড়ে কোচের কাছে আসে। কিন্তু যখন সে তার টাইমটা দেখে, সে দেখে কোনোই লাভ হয়নি, সে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে পৌঁছাতে পারেনি। সো অনেক হতাশ হয়ে পড়ে। এদিকে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে রাগ করে এখান থেকে বেরিয়ে গিয়েছে। তার পাশে এসে সোয়ের মা দাঁড়ায় আর সে বলে, এটা তো আমার জায়গা, এখান থেকে আমি প্রত্যেকদিন লুকিয়ে আমার ছেলেকে দেখি, তুমি এখানে কি করছো? তোমার তো ভেতরে থাকার কথা। ছেলেটি কিছুই বলে না, সে চুপচাপই থাকে। সোয়ের মা তার ব্যাগ থেকে কিছু খাবার বের করছিল আর ছেলেটিকে বলছিল, তুমি কি জানো যে সো তোমার অনেক বড় ভক্ত? সো সবসময় চায় তোমার মতো করে দৌড়াতে, তোমাকে ও সবসময় ফলো করে। এই কথা শুনে ছেলেটি একদম নিস্তব্ধ হয়ে যায়। যে সোকে এতক্ষণ সে হিংসা করছিল, তার প্রতি এক অন্যরকম ভালোবাসা জন্মায়। ওই ছেলেটি তার সকল রাগ ভেঙে আবারও রেস ট্র্যাকে প্রবেশ করে। কোচ সহ সবাই হা করে তাকিয়ে আছে। ছেলেটি এবার রেসের সেই লাঠিটি নিজের হাতে তুলে নেয় আর চিৎকার করে সোকে বলতে থাকে, দৌড়া। সো যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ছেলেটি সোয়ের হাতে লাঠিটি দেয় আর তাকে জোরে দৌড়াতে বলে। সো প্রাণপণে ছুটে চলেছে আর তার পিছু পিছু ওই ছেলেটি বারবার পেছন থেকে বলছে, তোমাকে পারতেই হবে। আর ফাইনালি রেসটা শেষ হয়। ঘড়ির সময় থেমে যায়। কোচ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। পূর্বের সকল রেকর্ড ভেঙে সো নতুন এক রেকর্ড করেছে। সবাই অনেক খুশি। আড়াল থেকে সোয়ের মাও এক দীর্ঘশ্বাস ফেলে। সাল 1996। সবাই এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি। আর কয়েকদিন বাদেই অলিম্পিক। ছোট একটি মিনি বাসে করে সবাইকে এয়ারপোর্টের দিকে নেওয়া হচ্ছিল। সেখানে সোয়ের মাও ছিল, কিন্তু সে তো আর ছেলের সাথে যেতে পারবে না, তাই ছেলেকে সেই এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছে। আর অনেকটা পথ জার্নি শেষে তারা ফাইনালি অলিম্পিকের ভেন্যুতে পৌঁছে গিয়েছে। সবাইকে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছিল। সো এই ফাঁকে তার মাকে কল করে। হংকংয়ে তখন গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। সো অনেক কাঁদছিল ওপাশ থেকে। সে তার মাকে বারবার বলছিল, মা আমি তোমাকে ছাড়া এই রেস কিভাবে জিতবো? আমার জীবন যুদ্ধে তো তুমি সবসময় পাশে ছিলে, তোমাকে ছাড়া তো আমি কিছুই জিততে পারিনি। মা ছেলেকে সান্ত্বনা দেয়, বলে বাবা আমি তোর সাথে সবসময় আছি, তুই সবসময় কল্পনা করবি মা গ্যালারিতেই বসা আছে আর তোকে বলছে তোকে জিততেই হবে, তুই শুধু এই কল্পনাটুকু করবি। সো কাছে আর মাথা নেড়ে উত্তর দেয়। এরপরে সো বলে, মা বাবা আর ভাই কোথায়? সো এর মা বলে, ওরা ঘুমাচ্ছে। সো বলে, আমি ওদের ঘুমের আওয়াজ শুনতে চাই। মা অনেক কষ্ট করে ছোট ভাই আর বাবার নাক ডাকার আওয়াজ শোনায় সোকে। সো এর দু চোখ বেয়ে পানি পড়ছে। সে তার পরিবারকে অনেক মিস করছে। আর এখান থেকে দৃশ্য চলে যায় সেই কাঙ্ক্ষিত দিনে। আজ সেই দিন। সৌরাজ মাঠে নামবে। গ্যালারি ভর্তি দর্শক, সবাই অধীর আগ্রহে বসে আছে। মাইকে বারবার প্রতিযোগী দেশের নাম ঘোষণা করা হচ্ছে। এদিকে সোয়ের মা সহ সবাই টিভির সামনে বসে আছে। তারা ঠিকভাবে সিগন্যাল পাচ্ছিল না। অনেক চেষ্টা করে তারা টিভির সিগন্যাল ঠিক করে। সবাই অনেক খুশি আর আগ্রহ নিয়ে টিভির সামনে বসে। এদিকে সৌরা মাঠে নেমে গিয়েছে। সো চারদিকে চোখ বুলাচ্ছে। হাততালিতে চারদিক ফেটে পড়েছে। টিম হংকং অর্থাৎ সৌদের টিম একদম প্রস্তুত। সকল প্রতিযোগীরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আপনাদের তো আগেই বলেছি, এই রেসটা একার রেস না, এখানে চারজন মিলে দৌড়ায়। কিন্তু হঠাৎই টিম হংকং এর চারজনের সেই প্রথম জনের গত বছরের বিভীষিকাময় স্মৃতি মনে পড়ে যায়। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। কোচ সহ টিমের বাকিরা এই বিষয়টা বুঝতে পারে। তারা সবাই অনেক আতঙ্কিত। কোচ তখন দৌড়ে আসে। সে চিৎকার করে বলতে থাকে, ফিরে আসো, এটা কল্পনা নয়, এটা বাস্তব, তোমাদের পারতেই হবে। কিন্তু কোচকে ঢুকতে দেওয়া হয় না। আর কিছুক্ষণের মধ্যেই ছেলেটি ফিরে আসে আর সে এবার চিৎকার করে বলে, আমাদের পারতেই হবে। সবার মধ্যে সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসে। সবাই চূড়ান্ত সময়ের জন্য প্রস্তুত। আর ফাইনালি রেস শুরু হয়ে যায়। প্রথম ছেলেটা দৌড়াতে থাকে। সে প্রাণপণে ছুটে চলেছে, কিন্তু একদম শেষ মুহূর্তে সে প্রায় পড়েই যাচ্ছিল। কিন্তু কোনো মতেই লাঠিটা সে সামনের প্রতিযোগীকে দিয়ে দেয়। এবার দ্বিতীয় প্রতিযোগী দৌড়াচ্ছে। আর ওদিকে অপেক্ষা করছে তৃতীয় জন। সে বারবার ডাকছে যে আরো জোরে দৌড়াও। এরপর সেই ছেলেটা সেই লাঠিটি হাতে নেয়। আর আপনারা তো জানেন এই ছেলেটি খুব ভালো দৌড়ায়। একসময় সবাইকে অতিক্রম করে সে সোয়ের হাতে ওই লাঠিটি পৌঁছে দেয়। আর এবার শুরু হয় সেই শেষ লড়াই। সো প্রাণপণে ছুটে চলতে থাকে। পেছন থেকে সবাই সোয়ের দিকে তাকিয়ে আছে। কোচ সহ সোয়ের মা, সবার হার্টবিট যেন কিছু সময়ের জন্য থেমে গিয়েছে। চারদিকে এক রক্ত শীতল করা নীরবতা। একসময় রেস শেষ হয়ে যায়, কিন্তু না, এখন ফলাফল জানা যায়নি, কারণ তিনজনই একসাথে ক্রস করেছে। তখন ফলাফলের জন্য বড় স্ক্রিনে সেই রিপ্লে দেখানো হয়। আর ফাইনালি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সৌরাজ জিতে গিয়েছে। কোচ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, এটা স্বপ্ন না বাস্তব। এদিকে সোয়ের মা তার চোখের পানি ছেড়ে দিয়েছেন।
সো এখনো মাঠের মাঝেই পড়ে আছে। তার বন্ধুরা এসে তাকে টেনে তোলে আর সোকে বলে আমরা জিতে গিয়েছি। সো শুধু আঙ্গুল দিয়ে দেখায় আমরা কি 1 নাম্বার হয়েছি। সবাই বলে হ্যাঁ আমরা গোল্ড জিতেছি। সো সে কি খুশি যে ছেলেটাকে ডক্টর বলেছিল কোনোদিন হাঁটতেই পারবে না, সেই ছেলেটাই আজ দেশের জন্য অলিম্পিক জিতলো। এরপর দেখা যায় সোরা দেশে ফিরে এসেছে। সবাই তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। সোর মাও সেখানে ছিল। সো প্রথমে তার মায়ের কাছে যায়। সকল মিডিয়া কর্মীরা সো আর তার মাকে ঘিরে ধরেছে। তারা সোর মাকে কিছু বলার জন্য বলছে। সোর মা তাদের উদ্দেশ্যে বলে আমি আজ অনেক খুশি, শুধু আপনাদের কাছে একটা দাবি জানাতে চাই, অলিম্পিকে যারা সাধারণ মানুষ জেতে তাদের যে সম্মানটা দেওয়া হয় সেই সম্মানটা যেন প্রতিবন্ধী বাচ্চাদেরও দেওয়া হয়। এটা শুনে কোচ তালি দেয়, সবাই অনেক বাহাবা দেয়। রাতের বেলা মার ছেড়ে বসেছিল, তখন পেছন থেকে সো তার গোল্ড মেডেলটা মায়ের গলায় পরিয়ে দেয় আর তার মাকে বলে মা নানা বলেছিল আমার জন্মের পর থেকে তুমি কোনোদিন গোল্ড পরোনি, আমার চিকিৎসার জন্য তুমি তোমার সকল স্বর্ণ বিক্রি করে দিয়েছো, এটা তোমার মা আর তোমাকে আমি প্রমিস করছি তোমার পুরো শরীর আমি একদিন গোল্ড দিয়ে ভরিয়ে দিব। ছেলের এই কথায় মা কাঁদছে। একজন মায়ের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে। আর এরপর থেকে দেখা যায় সোদের পুরো ঘর আসলে মেডেলে ভরে যাচ্ছে। সো তার মাকে দেওয়া কথা রাখতে পেরেছে। এরপর 2000 সালে সিডনি অলিম্পিকেও সো অংশগ্রহণ করে আর সেখানেও সো এক নাটকীয়তার মধ্যে দিয়ে জিতে যায়। চারদিকে সবাই খুশিতে ফেটে পড়ে। কোচ আর সোয়ের মা গ্যালারিতেই ছিল। মা আঙুলের ইশারায় সোকে বুঝায় মা তোমাকে সবসময় দেখছে। সো মার দিকে একই ভঙ্গি করে। কোচ সোকে তার দেশের পতাকাটা দিয়ে দেয়। সো সেটাকে পরম মমতা নিয়ে গায়ে জড়িয়ে রাখে। সোকে এখন অনেক প্রেস কনফারেন্সে ডাকা হয়, সেখানে সবাই সোকে বাহবা দেয়। একজন বিজ্ঞাপন কোম্পানির এজেন্ট সোয়ের মাকে ইশারায় অ্যাপ্রিসিয়েট করে আর কনফারেন্স শেষে সে সোয়ের মায়ের সাথে দেখা করে। সে তার পরিচয় দেয় আর সে বলে আপনি চাইলে আমি সোয়ের জন্য ভালো ভালো স্পন্সর খুঁজে দিতে পারি, তারা অনেক টাকা দিবে। সোয়ের মা খুবই উৎসাহিত। সে জিজ্ঞেস করে কত টাকা দিবে। লোকটি বলে তা তো এক্স্যাক্টলি বলা যাবে না, তবে অনেকগুলো টাকা। আর আপনি তো জানেনই আমাদের দেশের সরকার এসব অ্যাথলেটদের টাকা দিয়ে কোনো সাহায্য করে না, তারা শুধু পারে মেডেল আর সার্টিফিকেট দিতে। ওই দিন রাতের বেলা সোয়ের কলোনির সবাই মিলে সোদের পুরো পরিবারকে সারপ্রাইজ দেয়। তারা তাদের জন্য স্পেশাল খাবারও রান্না করে যেটা সবাই মিলে একসাথে খায়। কোচ আর কোচের বোনও সেখানে ছিল। সো কোচের বোনের সাথে গল্প করে আর সেটা যখন সোয়ের মা দেখে সে খুবই খুশি হয়। পরদিন থেকে সোয়ের মা সোয়ের সাথে এইসব বিষয় নিয়ে ফান করতে থাকে। কিন্তু সোয়ের ফোকাস হচ্ছে নেক্সট অলিম্পিক। সে আরো নতুন নতুন ইভেন্টে যোগ দিতে চায়। এতদিন সে এই ট্রেনের সাথে সমান্তরে দৌড়াতে পারত। আজও সো প্র্যাকটিস করার জন্য সে ট্রেনের সাথে দৌড়াতে এসেছে, কিন্তু আজকের দৌড়টা ছিল অন্যরকম। সে আজ তার কানের মেশিনটা খুলে ফেলেছে। তারপর সে ট্রেনের সাথে দৌড়াতে শুরু করে আর এই প্রথম সো ট্রেনের থেকেও বেশি গতিতে দৌড়ালো। মা যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছেন না। ছেলের এই নতুন রেকর্ডে মার আত্মবিশ্বাস আরো বেড়ে গিয়েছে। সো আজ অনেক খুশি। এরপর ঘটনা চলে যায় 2006 সালে। সোরা সবাই হসপিটালে এসেছে কারণ সোয়ের বাবা অ্যাক্সিডেন্ট করেছে। তার ব্রেন খুবই আঘাতপ্রাপ্ত হয়েছে। তার অনেক বড় একটি অপারেশন প্রয়োজন, যার জন্য প্রয়োজন অনেকগুলো টাকা। আপনারা এতক্ষণ কি ভাবছিলেন সো অলিম্পিক জিতেছে বলে অনেকগুলো টাকা পেয়েছে? মোটেও না, কারণ সে সাধারণ অলিম্পিক জেতেনি, সে প্রতিবন্ধীদের অলিম্পিক জিতেছিল, যার জন্য সরকার শুধু মাসে তাকে 3000 টাকা দেয়। সোর মা তার সন্তানদের বোঝায় আমাকে নতুন চাকরি খুঁজতে হবে। সে সোয়ের ছোট ভাইকে বলে আপাতত তোমাকে স্কুলে যেতে হবে না, বাসায় বাবার খেয়াল রাখবে। মা ব্যস্ত থাকতে দেয় সোয়েরও এখন থেকে প্র্যাকটিস বন্ধ। এরপর দেখা যায় সোয়ের মা একটি ক্লিনিং এর কাজ নিয়েছে আর অন্যদিকে সোয়ের ছোট ভাই সোয়ের সেই মেডেলগুলোর মধ্যে থেকে কয়েকটি মেডেল এনে তার বন্ধুদের কাছে বিক্রি করে দেয়। তার বন্ধুরা সেগুলো নিয়ে ফটোশুট করতে থাকে। মা তার ছোট ছেলেকে নিয়ে খুব রাগান্বিত ভাবে বাসায় ঢোকে। সো বাসায় শুয়েছিল, মা কিছু একটা খুঁজছে। সে তার কিছু স্বর্ণের অলংকার হাতে নেয় আর সেগুলো ছোট ছেলের হাতে দিয়ে বলে এগুলো দিয়ে তোমার ভাইয়ের মেডেলগুলো নিয়ে আসো। ছেলেটা কিছুই বলে না। তখন মা তার সেভিংস এর খাতাটা বের করে আর সেই বইটা ছেলের হাতে দিয়ে বলে এখানে যে টাকাগুলো আছে এগুলো তুমি নিয়ে যাও, তারপর তোমার ভাইয়ের এই মেডেলগুলো নিয়ে আসো। ওই মেডেলগুলো অর্জনের পেছনের কষ্টের গল্পটা তুমি বুঝবে না। ওটা শুধু একটি মেডেল না, ওটা অর্জন করতে তোমার ভাইকে কত কষ্ট করতে হয়েছে তোমার কোনো ধারণা নেই। তোমার তো টাকার প্রয়োজন, তা তো তুমি পেয়ে গিয়েছো। এবার সোয়ের ছোট ভাইটি চিৎকার করে ওঠে। সে বলে মা তুমি সারা জীবন শুধু ভাইয়াকে নিয়ে ভেবেছো, তুমি কি কখনো শুনতে চেয়েছো আমি কি চাই, আমি কেমন আছি? তুমি কি বলতে পারবে যে আমার কোন খাবারটা পছন্দ? ঘরের ভালো খাবারগুলো সবসময় তুমি ভাইয়াকে খাইয়েছো। আমারও তো ইচ্ছে করে ফ্যামিলিকে সাপোর্ট করতে, কিন্তু তোমরা তো কখনো আমার দিকে ফিরেও তাকাওনি। ছেলেটা চলে যায় আর হঠাৎই ঘুরে তাকায় আর তার মাকে জিজ্ঞেস করে মা তুমি কি বলতে পারবে আমার প্রিয় খেলা কোনটা? মা যেন কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছেন। সোর চোখেও পানি। ছোট ভাইয়ের এই কথা
কথায় সে অনেক ব্যথিত। সে তার মাকে বলে, মা কাল থেকে আমি একটি কুরিয়ার কোম্পানিতে চাকরি করব। তোমার কষ্ট, ছোট ভাইটার কষ্ট আমার আর সহ্য হয় না। মা বলে, তোর অনেক কষ্ট হয়ে যাবে বাবা, তোর এত কষ্ট করতে হবে না। সো বলে, মা অলিম্পিকের জন্য তো অনেক দৌড়ালাম, এবার না হয় পরিবারের জন্য একটু দৌড়াই। সো অনেক কাজ ছিল। তার মা কোনোভাবেই এটা মেনে নিতে চায় না। পরদিন থেকে সো সে কুরিয়ার কোম্পানিতে যোগ দেয়। সে সারাদিন পরিশ্রম করতে থাকে আর দিন শেষে সে কোসফং এর সাথে দেখা করে। কোসফং তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এই চাকরিটা করছো? তুমি এখন প্র্যাকটিসেও আসছো না। সো তখন এক কষ্টের হাসি দিয়ে বলে, অলিম্পিকের জন্য সরকার আমাকে দেয় 3000 টাকা, আর এই কুরিয়ার কোম্পানিতে চাকরি করে আমি 7000 টাকা পাই। এটা দিয়ে আমার এখন সংসার চলছে, আমার বাবার চিকিৎসা চলছে। কোচের মুখে সোয়ের এই কথার কোনো জবাব নেই। টিভিতে বেইজিং অলিম্পিকের প্রস্তুতি দেখানো হচ্ছিল। সো কিছুক্ষণ তাকিয়ে থাকে, তার চোখ দুটো পানিতে টলটল করছিল। তারপর সে মাথা নিচু করে নিজের খাওয়ায় মন দেয়, কারণ তাকে কাজে যেতে হবে। এই অলিম্পিক তার পেটের ক্ষুধা মেটাতে পারেনি। সোয়ের মা বিষয়টা লক্ষ্য করে। ওই দিন কাজ শেষে সোয়ের মা সেই বিজ্ঞাপন কোম্পানির এজেন্টকে ফোন দেয় আর তাকে সোয়ের জন্য কোনো স্পন্সর ম্যানেজ করে দিতে বলে। তখন ওই এজেন্ট সোয়ের মাকে বলে, এর জন্য তো সোকে আগামী অলিম্পিকে অংশগ্রহণ করতে হবে। সোয়ের মা খুশিতে এসে সোকে বলে, তোকে এখন থেকে আরো জোরে দৌড়াতে হবে, তোকে আর এই কাজ করতে হবে না, তুই আবার প্র্যাকটিস শুরু কর। আমি তোর জন্য ছোট কিছু স্পন্সর ম্যানেজ করেছি। ওই দিন রাতের বেলা সোকে কিছু ফটোশুট করানো হচ্ছিল, কারণ তার জন্য খুব ছোট ছোট কিছু স্পন্সর ম্যানেজ করা হয়েছে। কোচ ফং দূর থেকে এটা দেখতে পায়। পরদিন সো কোচ ফং এর সাথে আবারও সেই তার প্র্যাকটিস গ্রাউন্ডে এসেছে। সে আবারও প্র্যাকটিস শুরু করতে চায়। কোচ ফং তাকে উৎসাহ দেয়। সো দৌড়ের জন্য প্রস্তুতি নেয় আর সে তার দৌড়টা শুরু করে। কোচ ফং যেন সেই 12 বছর আগের সোকে দেখছে। সো তার দৌড়টা শেষ করে আর সে মাটিতে শুয়ে পড়ে। কোচ ফং তার উপর মোটেও খুশি না, কারণ সো তার নিজের কোনো রেকর্ডই ভাঙতে পারেনি। পরদিন থেকে শুরু হয় সোয়ের কঠিন প্র্যাকটিস। সোয়ের দৌড়ের পুরনো ভিডিওগুলো কোচ দেখাচ্ছিল আর তার দুর্বল জায়গাগুলো বের করছিল। এরপর সে সোয়ের উপর নানা ট্রিক্স অ্যাপ্লাই করছিল। সো যেমন একদিকে কঠিন প্র্যাকটিস করছে, সেই সাথে সে বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানিরও কাজ করছে। একদিকে প্র্যাকটিস, অন্যদিকে টাকার জন্য বিজ্ঞাপন কোম্পানির কাজ। সব মিলে সোয়ের মাথার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। সো অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। কোচ বিষয়টা বুঝতে পারছে। একদিন কোচ বাধ্য হয়ে সোয়ের মাকে ঝাড়ি দেয়। সে বলে, আপনি ছেলেটার কাছ থেকে কি চান, পারফরমেন্স নাকি বিজ্ঞাপন? সোয়ের মা কিছুটা লজ্জা পায়। সোয়ের মা সাইড বেঞ্চে বসে ছেলের দৌড় ভিডিও করছিল। তখন সেই বিজ্ঞাপন কোম্পানির এজেন্ট তার পাশে এসে বসে। তাকে দেখেই সোয়ের মা বলে, এখন সোকে পারফরমেন্সে ফোকাস করতে হবে, এখন সে কোনো বিজ্ঞাপনে কাজ করবে না। তখন ওই এজেন্ট সোয়ের মায়ের হাতে একটি কাগজ দেয় আর বলে, এই বিজ্ঞাপনটার টাকার সংখ্যাটা দেখুন। সোয়ের মায়ের চোখটা একবারের জন্য সেখানে যায়। সে কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে যায়, কারণ টাকার অঙ্কটা ছিল অনেক বেশি। এজেন্ট সোয়ের মাকে বলে, একবারও কি ভেবেছেন সো যখন রিটায়ারমেন্টে যাবে তখন ওর টাকাটা কোথা থেকে আসবে? সোয়ের মা বিষয়টা বুঝতে পারে, তাই সে ছেলেকে দিয়ে এই বিজ্ঞাপনটা করাতে রাজি হয়। সো শুটিং করছিল, কিন্তু ডিরেক্টরের পছন্দ হচ্ছিল না। সে সোয়ের বারবার রিটেক নিচ্ছিল। সো একসময় ক্লান্ত হয়ে বলে, আমি এখন আর পারবো না, আমার ব্রেক দরকার। এটা বলে সো পেছনের দিকে হাঁটা দেয়। তখন মা যেয়ে তাকে থামায় আর সোকে বোঝানোর চেষ্টা করে। সো বলে, মা আমি অনেক ক্লান্ত, আমি এখন আর পারবো না। সোয়ের মা সোকে রিকোয়েস্ট করতে থাকে। তখন সো কিছুটা অবাক হয়। সে বলে, মা তুমি কি চাও আমি আবার দৌড়াই নাকি বিজ্ঞাপন করি? সোয়ের মা বলে, দুটোই। সো এক অবাক চোখ নিয়ে মায়ের দিকে তাকায় আর একটি দীর্ঘশ্বাস ফেলে সে আবারও কাজে ফিরে যায়। রাতের বেলা সো যখন প্র্যাকটিসে আসে তখন কোচ ফং তাকে বারবার একই কাজ করতে বলছিল, কারণ সোয়ের শুরুটা ভালো হচ্ছে না। একসময় সো রেগে সেখান থেকে চলে যেতে চায়। তখন কোচ ফং যে তাকে অনেক ঝাড়ি দেয়, বলে, তোমার জন্য আমি এত কষ্ট করছি, তোমার কাছে এগুলোর কোনো মূল্য নেই। তখন সো কিছুটা রেগে যেয়ে বলে, আমি এখন আর কোনো মানুষ নেই, আমি এখন বিজ্ঞাপনের বস্তু, যে যেভাবে পারছে আমাকে ইউজ করছে, আমি এসব থেকে মুক্তি চাই। এটা বলে কাঁদতে কাঁদতে সো সেখান থেকে চলে যায়। রাতের বেলা সো যখন মায়ের সাথে বাড়ি ফিরছিল তখন মা তাকে বুঝিয়ে দিচ্ছিল আগামীকাল তার কি কি কাজ রয়েছে, কোথায় কোথায় তার শুটিং রয়েছে। সো এবার তার মায়ের উপর রেগে যেয়ে বলে, মা আমি আমার নিজেকে হারিয়ে ফেলছি, আমি দৌড়াতে ভালোবাসি, আমি সেটা করতে পারছি না। এটা বলে সো সেখান থেকে একাই চলে যায়। পরদিন সোয়ের একটি শুটিং ছিল, সেখানে কাজ চলছিল, কিন্তু সো এখনো আসেনি। মা বারবার ফোনে ট্রাই করেও পাচ্ছে না। এদিকে সেই বিজ্ঞাপন এজেন্ট সোয়ের মাকে অনেক তাড়া দিচ্ছে, অনেক টাকা লোকসান যাবে সেই ভয় দেখাচ্ছে। সোয়ের মা কিছুটা সময় চায়, কিন্তু সো ওই দিন আসেনি। সে প্র্যাকটিস করছিল। তার মা তাকে 70 বার কল দিয়েছে। সেই কথা গিল নামক সেই মেয়েটা সোকে জানায়। সো গিলের সাথে গল্প করছিল। এরই মধ্যে দূর থেকে আমরা তার মাকে দেখতে পাই। সো তাকে দেখা মাত্রই সেখান থেকে উঠে চলে যেতে চায়। তার মা চিৎকার করে তাকে বাধা দেয়। সোয়ের মা সোয়ের উদ্দেশ্যে বলতে থাকে, তোর জন্য আজ কতগুলো টাকা লস হয়েছে তোর কোনো আইডিয়া আছে? আমরা সারা বছরে এতগুলো টাকা
টাকা ইনকাম করতে পারি না। সো আক্ষেপ নিয়ে বলতে থাকে, মা আমার কাছে মনে হচ্ছে আমি দিন দিন তোমার কাছে আর তোমার ছেলে নেই, একটি পণ্যতে পরিণত হয়েছি। ছেলের এই কথা মা খুবই কষ্ট পান। সোহেল মা সোকে বলে, তোর যখন জন্ম হলো তখন কেউ তোকে চায়নি, আমি যুদ্ধ করেছি তোর জন্য। তুই যখন হাঁটতে পারতি না কেউ তোর খেয়াল রাখেনি, আমি তোকে পিঠে নিয়ে নিয়ে হেঁটেছি। আর আজকে এই যে টাকাগুলোর কথা বলছিস এগুলো আমি তোর জন্যই করছি। তোর ওই টাকার আমার দরকার নেই। আমি চাই আমি যখন থাকবো না তখন যেন তুই তোর নিজের খেয়াল রাখতে পারিস। সোহেল মনে আসলে এই কথাগুলো ধরছে না, সে সেখান থেকে রাগ করেই চলে যায়। রাতের বেলা সোহেল মা কোসফং এর সাথে কথা বলছিল। সে কোসফংকে একটা উপহার দেয়। কোসফং বলে, এটা তো আপনি আগামীকালও দিতে পারতেন। মা বলে, আমি চাচ্ছি না, এবার সোকে নিয়ে আপনি একাই যাবেন। ওকে একটু একা চলতে দিন, শিখতে দিন বাস্তব পৃথিবীকে। মা বেইজিং এ থেকে যান। এদিকে সো বেইজিং অলিম্পিকে অংশ নিয়েছে। প্রথমে ছিল 100 মিটার দৌড়। কিছুক্ষণের মধ্যেই রেস শুরু হয় আর ফলাফল সো থার্ড হয়েছে। এটাই প্রথম যে সেই 100 মিটার দৌড়ে তৃতীয় হলো। এর পরের রেসটা ছিল 200 মিটারের। সেই রেসটাও শুরু হয়। সবাই দৌড়াচ্ছে, সো একদম পিছনে পড়ে রয়েছে। আর সেই পেছনে থাকা অবস্থায় রেস শেষ হয়। সোকে নিয়ে ভাষ্যকাররাও হাসাহাসি করছে। সো গ্যালারির চারদিকে তাকাচ্ছে। সে তার মাকে খুঁজছে, কিন্তু কোথাও সে তার মাকে দেখতে পাচ্ছে না। সো কান্নায় ভেঙে পড়ে। আর মাত্র একটি রেস বাকি, 400 মিটারের। সো হতাশ হয়ে বসে আছে। সে একদমই ভেঙে পড়েছে। আর ঠিক তখনই তার কাঁধে স্পর্শ করে মা নামক এক ভরসার হাত। মা বলে, উঠে দাঁড়াও, দৌড়াতে হবে তোমাকে। সো এর মুখে হাসি। মা দৌড়াচ্ছে, ছেলেও তার পিছু পিছু। আর এর পরের দৃশ্যটা চলে আসে মুভির সেই প্রথম দৃশ্যে। বেইজিং স্টেডিয়াম, 2008 সালের অলিম্পিক। 90,000 দর্শক। একটি ছেলে রেডি হচ্ছিল। কোচ তার পিঠে হাত দিয়ে বলেছিল, চলো সময় হয়ে গিয়েছে। প্রতিযোগী নাম্বার 1615 শেষ মুহূর্তে কোচ তাকে আঙুল দিয়ে দেখায় 1। সো তার আঙুল উঁচু করে, তাকে ফার্স্ট হতেই হবে। সো মাঠে প্রবেশ করে। সে চারদিকে তার মাকে খুঁজছে। আর সেই চিরচেনা গ্যালারিতে সে তার মাকে দেখতে পায়। তার মা তাকে ঠিক আগের মতো করেই আঙুলের ইশারায় দেখাচ্ছে, মা তোমাকে দেখছে। আর সো সেই একই কাজই করে। মার ছেলের এই দৃশ্য তখন বড় স্ক্রিনেও দেখানো হচ্ছিল। সো একদম শেষ মুহূর্তের জন্য প্রস্তুত। আর ঠিক তখনই সে তার কানে সেই মেশিনটি খুলে মাটিতে রেখে দেয়। চারদিক নীরব হয়ে যায়। সোর চোখের সামনে ভাসছে তার সেই ছোটবেলার স্মৃতি। সেই উঠে দাঁড়ানো, মায়ের চিৎকার, তার জন্য তার মায়ের করা প্রত্যেকটি আত্মত্যাগ। সেই দৌড় শুরু হয়ে যায়। সোয়ের এই ছুটে চলা শুরু হয়েছিল সেই অনেক বছর আগে। আমরা সেই ছোট সোকেও দেখতে পাই। পিছনে ফেলে এসেছে কতটা পথ, কতগুলো স্মৃতি। সেই সব স্মৃতি আজ তার চোখের সামনে ভাসছে। সোয়ের ছুটে চলা এখনো থামেনি। সে তার জীবনের শেষ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কারণ সোয়ের বয়স এখন 30 ঊর্ধ্ব। সে আর কোনোদিন অলিম্পিকে অংশ নিতে পারবে না। সেই ছুটি চলা একসময় শেষ হয়, আবারও সেই 1 নাম্বার হয়েছে। এখানে সেই সত্যিকারের মুহূর্তটাও দেখানো হয়। 2008 সালের সেই মুহূর্ত। সোয়ের মায়ের চোখে পানি, কিন্তু এই পানি সুখের। সোয়ের সকল বন্ধুরা উল্লাস করছে। সো প্রাণ খুলে একটি চিৎকার করে, বলে আমি পেরেছি। সো তার আঙুলটা সগর্বে উঁচু করে আর পৃথিবীকে দেখিয়ে দেয় সে 1 নাম্বার হয়েছে। যে ছেলেটা জন্মের পর থেকে হাঁটতেই পারত না, প্রতিবন্ধী তকমা নিয়ে যে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে, সে 4 বার অলিম্পিক জিতেছে। আর এতক্ষণ যে মুভিটি দেখলেন, এটি কোনো লেখকের লেখা গল্প নয়। এর প্রতিটা মুহূর্ত ছিল সত্য। আমাদের জীবনটাও এই দৌড়ের মতো। জন্মের পর থেকেই আমরা দৌড়াচ্ছি সামনের দিকে, পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই হতাশ না হয়ে আমাদের উচিত এই বহমান সময়গুলোকে কাজে লাগানো। সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই।